এজেন্সি স্পেসে আমি কাজ করছি প্রায় 7 বছর হয়ে গেল এবং গত 7 বছরে আমার এজেন্সি 30 কোটি টাকারও বেশি রেভিনিউ জেনারেট করেছে, পুরোটাই ইন্টারন্যাশনালি জেনারেট করেছে, পুরোটাই ইউরোপিয়ান মার্কেট থেকে জেনারেট করেছে। আমার এজেন্সিতে আমি চাকরি করি, আমার এজেন্সি আবার আমাকে এমপ্লয় করে এবং ওইভাবে আমি আইরিশ হয়েছি, ওইভাবে আমি ইউরোপে বসতি করছি। এজেন্সি স্পেস নিয়ে আমার থেকে বেশি বাংলাদেশের মানুষ ইন্টারন্যাশনালি এজেন্সি চালাচ্ছে এই কনটেক্সটে আমার থেকে বেশি জানে এরকম মানুষ হয়তো খুব বেশি বাংলাদেশে থাকবেন না। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা কমপ্লিট ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করবো যে কিভাবে আপনি আপনার এজেন্সি শুরু করবেন, কিভাবে ক্লায়েন্ট পাবেন, কিভাবে গ্রো করবেন, কিসের উপরেই আসলে আপনার এজেন্সিটা হওয়া উচিত এবং বিস্তারিত। চলুন শুরু করা যায়। এজেন্সি শুরু করার স্টেপ 4টা। একদম প্রথম স্টেপটা যদি আমরা আসি, খুব বেসিক একটা স্টেপ, সেটা হলো ফাইন্ডিং ইউর সার্ভিস। সার্ভিস বলতেছি, প্রোডাক্ট বলতেছি না, তার কারণ এজেন্সিরা মূলত সার্ভিসই বিক্রি করে, প্রোডাক্ট না। হ্যাঁ, কিছু আসলে আছে এজেন্সি যারা ধরেন আপনাকে একটা ওয়েবসাইট বিক্রি করবে, টেকনিক্যালি আপনি চিন্তা করলে একটা ওয়েবসাইট হয়তো একটা প্রোডাক্ট বা একটা স্যাস প্রোডাক্ট হয়তো একটা প্রোডাক্ট, বাট আসলে ওই স্যাস প্রোডাক্টটা বানানোর জন্য যেই বিষয়টা করা হচ্ছে এজেন্সির ব্যাক এন্ডে, সেইটা একটা সার্ভিস। সো আপনি যদি চিন্তা করেন একটা ওয়েবসাইট একটা প্রোডাক্ট, বাট একটা এজেন্সি তো আসলে একটা ওয়েবসাইট দেয় না, একটা এজেন্সি ওই ওয়েবসাইটটা বানায় দেয় এবং এই বানায় দেওয়ার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু আসলে একটা সার্ভিস। তো এজেন্সি মূলত একটা সার্ভিস ব্যবসা। তো যেটা বলতেছিলাম, প্রথম কাজই হলো আপনার ডিসাইড করা বা খুঁজে বের করা যে কোন সার্ভিসটা আপনি ক্লায়েন্টদের অফার করতে চান। আমার ক্ষেত্রে যেহেতু ডিজিটাল মার্কেটিং আমার পড়াশোনা ছিল এবং তার আগেও আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজকর্ম করছিলাম, সো ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা আমি ক্লায়েন্টদের ন্যাচারালি অফার করতে পারছি। বাট তার মানে এই না যে আপনারও ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু একটা অফার করতে হবে। এজেন্সি স্পেসে অনেক কাজকর্ম হচ্ছে বর্তমানে। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন এআই অটোমেশন নিয়ে সবচেয়ে বড় বড় এজেন্সিগুলো দাঁড়াচ্ছে যারা ফাস্টেস্ট গ্রো করতেছে। বাট এছাড়াও আপনি ইউটিউবে ভিডিও বানানো নিয়ে এজেন্সি হইতে পারে, যে কোনো ধরনের জিনিস যেটা ক্লায়েন্টের লাগবে এবং যেটাকে আপনি একটা সার্ভিসেবল মডেলে বসাইতে পারেন, সেই জিনিসটাকে আপনি এজেন্সিতে কনভার্ট করে ফেলতে পারেন। যদি আপনি শিওর না থাকেন যে আপনার এজেন্সিটা আসলে কি নিয়ে হবে, তাহলে আমি বলবো 4টা জিনিসের উপরে যদি আপনি ফোকাস করতে পারেন তাহলে আপনি আপনার পারফেক্ট সার্ভিসটা পেয়ে যাবেন। 1 নম্বর হইল, যেই সার্ভিসটার কথাই আপনি ভাবছেন ওইটা আপনার স্কিল, আপনার এক্সপিরিয়েন্স এবং আপনার নলেজ থাকতে হবে। এর থেকে হাস্যকর কথা আসলে নাই যখন আমি একটা ইমেল পাই, মানুষ আমাকে বলেন যে ভাইয়া আমি একটা মার্কেটিং এজেন্সি শুরু করেছি কিন্তু আমি ক্লায়েন্ট কিভাবে পাবো। এই কথাটার মানে হলো সে আসলে নিজের এজেন্সির মার্কেটিং করে নিজে ক্লায়েন্ট কিভাবে পাবে এটাই বুঝতেছে না। আসলে মানুষকে কি মার্কেটিং করে দিবে, আমি আরেকজনকে কিভাবে ক্লায়েন্ট খুঁজে দিব যখন আমি নিজেই জানি না কিভাবে নিজের ক্লায়েন্ট খুঁজে পাইতে হয়। এটা তো হইলো না। এটা অনেকটা বলার মতো যে আসেন আমি আপনাকে একটা বাড়ি বানিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই, আপনি আমাকে টাকা দিলে আমি আপনাকে বাড়ি বানিয়ে দিব, কিন্তু আমি থাকি খোলা আকাশের নিচে, কারণ আমি বাড়ি বানাইতে পারি নাই নিজেরটা। তো আপনার বুঝতে হবে পারফেক্ট এজেন্সি আসলে আপনার জন্য কোন সার্ভিসটার ওপরে বসাইলে ভালো হয়। একজন মার্কেটিং এজেন্সি দাঁড় করে, সেই কারণে আমিও মার্কেটিং এজেন্সি শুরু করবো, যদিও আমার কোনো ধারণাই নেই আমি কিভাবে ক্লায়েন্ট পাবো, কারণ আমি মার্কেটিং এর কিছুই জানি না। দ্যাটস নট আ গুড মডেল। বিজনেস স্কুলে জয়েন করার একটা মজা আছে, যে মজাটা আমার মতে অন্য কোনো জায়গায় নাই। যখন কেউ বিজনেস স্কুলে জয়েন করে, আমরা তো তাকে ফার্স্টে বিভিন্ন রিসোর্সেস দিই যেন সে তার বিজনেস আইডিয়াটা রেডি করতে পারে। বাই এনি চান্স যদি সে তার বিজনেস আইডিয়া রেডি করতে না পারে, তখন আমরা বলি যে ভাই আপনার বিজনেস আইডিয়া মাথায় আসে নেই, কোনো সমস্যা নেই, এই যে লিস্ট, এখানে আমাদের কিছু বিজনেস আইডিয়া আছে, আপনি এইগুলোর মধ্যে থেকে একটা পিক করেন যেটা নিয়ে আমরা একসাথে কাজ করতে পারি। একবার যখন আইডিয়াটা কনফার্ম হয়, তখন আমরা তাকে ওই বিজনেসটা 0 থেকে 1-এ আনার জন্য যা যা লাগে সব করে দেই, টাকা পয়সা সহ। সো তার ট্রেড লাইসেন্স লাগে আমরা করে দিই, তার লোগো লাগে, তার ওয়েবসাইট লাগে, সব আমরা করে দিই। কোনো জায়গায় তার 1 পয়সাও খরচ হয় না। তার হয়তো ইনিশিয়ালি কিছু প্রোডাক্ট ইম্পোর্ট করতে হবে চায়নার থেকে, ডিপেন্ডিং অন বিজনেস আইডিয়া, বিজনেস তো বিভিন্ন ধরনের হইতে পারে, যাই হয় 0 থেকে 1-এ আনার জন্য যা যা করা দরকার সব কিন্তু আমরা করে দিই, তার 1 পয়সাও খরচ হয় না। এখন তারপর তো সে বিজনেস শুরু করলো, সে এবং আমি মিলে একসাথে বিজনেস করা শুরু করলাম, বিজনেস চলতেছে। বাই এনি চান্স ধরেন বিজনেস কাজ করলো না, কারণ আল্লাহ ছাড়া তো কেউ জানে না একটা বিজনেস ভালো করবে নাকি করবে না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো দুজন একসাথে বিজনেসটা দাঁড় করানোর, বাট নাও করতে পারে। বাই এনি চান্স যদি বিজনেস না দাঁড়ায়, তখন আমরা কি করব? তখন আমরা যেটা করি, তখন আমরা ওনাকে বলি যে ভাইয়া আমরা তো একটা বিজনেস করার চেষ্টা করলাম একসাথে, বিজনেসটা হইলো না। এখন আপনি তো অনেক টাকা দিয়েছিলেন বিজনেস স্কুলে জয়েন করার জন্য, এই টাকাটা কি আপনার লস হবে? লস হবে না। আপনি আমাদের কোনো একটা কোম্পানিতে, এই হলো রোল, এই রোলে আপনি কাজ করা শুরু করেন কিছুদিন, রিমোট হয় অলমোস্ট সব সময় এই কাজটা, এবং আমরা বলি যে এই রোলে আপনি কিছুদিন কাজ করেন, যতদিন না পর্যন্ত আপনি যে ইনভেস্টমেন্ট করছিলেন বিজনেস স্কুলে জয়েন করার জন্য সেই ইনভেস্টমেন্টটা না উঠে। সো আপনি আপনার ইনভেস্টমেন্টটা পুরাটা একটা চাকরি করে উঠায় নেন, যাতে করে দিন শেষে আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি একটা বিজনেস শুরু করার ট্রাই করছিলাম, আমার টাকার দিক থেকে কোনো লস হয় নাই, হাইয়েস্ট আমার যে লস হয়েছে সেটা হলো আমার কিছু সময় লস হয়েছে। আপনি যদি একটু চিন্তা করেন, লস হাইয়েস্ট আপনার হবে কিছু সময়, মেবি 12 মাস। লাভ যদি হয় সেই ক্ষেত্রে লাভের পোটেনশিয়াল আনলিমিটেড, কারণ লাভ হওয়া মানে হলো আপনি একটা সাকসেসফুল বিজনেস দাঁড় করায় ফেলছেন। সব বিস্তারিত উপরে বা নিচে কোথাও দেওয়া থাকবে, আপনারা একটু চেক আউট করে দেখবেন। থ্যাংক ইউ। ওকে, সেকেন্ড হইলো আপনার মার্কেটে ডিমান্ড থাকতে হবে।
এমন কোনো কিছুর ওপরে আপনি এজেন্সি স্ট্রাকচার বসাইতে যায়েন না যেটা ভবিষ্যতে বা বর্তমানে ডিমান্ড ডাউন কার্ভে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। উদাহরণ হিসেবে বলতে পারি, আপনি এখন যদি ঠিক করেন আমি ক্লিপিং প্যাথ বা আমি ফটো টাচ আপ বা আমি রিডিজাইনিং এই ধরনের জিনিসপত্রের উপর এজেন্সি বসাবো, ভালো আইডিয়া না, বিকজ এগুলো সবই শেকি এবং অনেকগুলোই আসলে ডিমান্ড নিচের দিকে যাচ্ছে। থার্ড, ডিসেন্ট কম্পিটিটিভ ল্যান্ডস্কেপ। আমি চাই আপনি যেই সার্ভিসটার ওপরেই আপনার এজেন্সি স্ট্রাকচার বসান সেই সার্ভিসটা যেন এনাফ কম্পিটিশন থাকে মার্কেটে, আরও অনেক মানুষ যেন থাকে যারা সেম সার্ভিসে অফার করতেছে। এমন যদি হয় আপনি একটা ব্লু ওশান বানাইতে যান যে এমন একটা জিনিস আমি ডেলিভার করবো ক্লায়েন্টদের জন্য যেই জিনিস আমি ছাড়া আসলে কেউ দেয় না, চান্স খুব হাই যে ওই জিনিসের আসলে সম্ভবত কোনো ডিমান্ড নাই। সো কোনো জিনিসের ডিমান্ড আছে নাকি নাই এটা বোঝার একটা সহজ উপায় হলো ওই মুহূর্তে ওই মার্কেটের কম্পিটিটিভ ল্যান্ডস্কেপটা কীরকম। যদি মোটামুটি হয় তার মানে হলো হ্যাঁ ওই মার্কেটে এন্টার করা সম্ভব। ফোর্থ যে জিনিসটা আমি বলবো সেটা হলো ভ্যালিডেট করা ইম্পর্টেন্ট। আপনার আইডিয়াকে সবসময় ইম্পর্টেন্ট হয় না, বাট এজেন্সি যেহেতু এমন একটা বিজনেস যেটার এন্ট্রি ব্যারিয়ার খুব কম, মোটামুটি যেই টপিকে আপনি পিক করেন আপনি দেখবেন ক্রাউডেড স্পেস। সো এই কারণে আপনার যে আইডিয়া সেই আইডিয়াটা নিয়ে আদৌ আপনি কাজ করতে পারবেন নাকি এটার ভ্যালিডেশনটা জরুরি। ভ্যালিডেশন শেখার অনেক বইটই আছে, লিন স্টার্টআপ নামে একটা খুব জনপ্রিয় বই আছে লাল রঙের ছোট মহলাটের, ওটা যদি আপনি পড়েন, লাল রঙের নাকি এখন আমি শিওর না, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ছিলাম তখন লাল রঙের ছিল, ওটা যদি আপনি পড়েন বা ওটা যদি না পড়ে আপনি নর্মাল হাউ টু ভ্যালিডেট আ বিজনেস এই ধরনের জিনিসপত্র লিখে গুগল করেন, আপনি বুঝে যাবেন যে একটা স্টার্টআপের আইডিয়া কিভাবে ভ্যালিডেট করতে হয়। ভ্যালিডেশন ছাড়া পরের স্টেপে যাওয়া উচিত হবে বলে আমার মনে হয় না। ওকে, সো আমি আমার সার্ভিস পাইছি, আমি আমার সার্ভিস ধরে নিলাম যে হ্যাঁ আমি এআই অটোমেশন বটস বানাবো, যে এআই অটোমেশন বটসগুলো বিভিন্ন রেস্টুরেন্ট বিজনেসের অর্ডার ম্যানেজমেন্টে হেল্প করবে। কথার কথা, আমার সার্ভিসের জন্য যে ক্লায়েন্ট সে হলো রেস্টুরেন্টের মালিক, আমি রেস্টুরেন্টের মালিকের কাছে যাবো, যে বলবো আপনার রেস্টুরেন্টের ওয়ার্ক ফ্লোতে আমি এআই দিয়ে হেল্প করতে চাই, আমার এজেন্সির কাজ হলো আমি এআই অটোমেশন এক্সপার্ট। স্টেপ 2 হলো, স্টেপ 1 তো ছিল আমার সার্ভিস ফাইন্ড করা, এবং স্টেপ 2 হবে দুনিয়াকে বোঝানো যে আমার সার্ভিসটা আসলে ওয়ার্থ টেকিং। এটা বোঝানোর অনেক উপায় আছে, সবচেয়ে সহজ যে উপায় সেটা হলো অফারিং ফ্রি ওয়ার্ক। এখানে একটা টুইস্ট আছে, সবসময় আপনার ফ্রি ওয়ার্ক করতে হবে না মানুষের জন্য, কখনো কখনো আপনি ফ্রি ওয়ার্ক করতে পারেন, এটা যদি আপনি দেখাইতে পারেন ওইটাও গ্রহণযোগ্য হয়। আমি একটু ভেঙে বলি আপনাদের, ধরেন আমরা সেম এক্সাম্পলের ভিতরে যদি থাকি যে আমি রেস্টুরেন্টের জন্য এআই অটোমেশন ওয়ার্কফ্লো বানাই, এখন আমি জিনিসটা ফ্রি দুইভাবে করতে পারি। এক নম্বর হলো আমি রেস্টুরেন্টের কাছে যাইতে পারি, যে বলতে পারি যে ভাই রেস্টুরেন্টের মালিক, তোমার তো এই মুহূর্তে 5টার বেশি অর্ডার আসলেই তোমার অনেক দেরি হয়ে যায় অর্ডার ডেলিভারি দিতে, আমি একটা অটোমেশন এখানে বসাইতে পারি যেই কারণে মানুষ তার টেবিলে বসেই অর্ডারটা দিতে পারবে, অর্ডার দেওয়ার সাথে সাথে একটা এআই বটের কাছে চলে যাবে, বা আরো ভালো মানুষ ফোন দিয়ে অর্ডার দিতে পারবে, যারা বাসায় বসে আছে ফোনটা রিসিভ করবে একটা এআই, এবং তারপরে এই এআইটা ডিরেক্ট তোমার সিস্টেমের ভিতরে যায় ইনপুট দিবে, তোমার কিছুই করতে হবে না, তুমি কিচেনে বসে খাবার বানায় তারপর ডেলিভারির যে রাইডার আসবে তাকে দিয়ে দিতে পারো। এই ধরনের জিনিসপত্র আমি ওই রেস্টুরেন্টের মালিককে যেয়ে বলতে পারি, এটা একটা উপায়। অন্য উপায় হলো আমার রেস্টুরেন্টের মালিকের কাছে যাইতে হবে না, আমি ইউটিউব খুলতে পারি এবং আমি কমপ্লিট একটা টিউটোরিয়াল বানাই ফেলতে পারি রেস্টুরেন্টের মালিকদের জন্য, যে আপনি যদি রেস্টুরেন্টের মালিক হন, এই যে একটা ওয়ার্ক ফ্লো আমি বানাইছি N8N ব্যবহার করে বা make.com ব্যবহার করে বা Zapier ব্যবহার করে, এই এজেন্ট নিছি এখান থেকে, ওই এআই এজেন্ট নিছি এখান থেকে, এই ক্রল করাইছি এখান থেকে, এই এআই ফোন এজেন্ট নিছি এখান থেকে, এভাবে এই জিনিস আমি বানিয়েছি যেটা রেস্টুরেন্ট ওনাদের জন্য মনে হয় অনেক হেল্পফুল হবে। দুই ক্ষেত্রেই আমি ফ্রি জিনিস করতেছি। প্রথম ক্ষেত্রে আমি ডিরেক্টলি রেস্টুরেন্টের মালিকের কাছে যেয়ে বলছি যে এই জিনিস আমি করতে পারি, তুমি নিবা নাকি, নিলে আমি ফ্রিতে করে দিব। সেকেন্ডে আমি রেস্টুরেন্টের মালিকের কাছে যাইনি, আমি ইউটিউবে গেছি এবং পুরো জিনিস আমি ফ্রিতে বানায় দিয়ে দিছি যে যারা রেস্টুরেন্টের মালিক আছে আপনারা আপনাদের মতো করে দেখে নেন। দুইটাই কাজ করবে। প্রথমটা হাই টাচ পয়েন্ট, এই কারণে প্রথমটা একটু বেশি কনভার্ট হবে, বাট প্রথমটার জন্য আপনার কষ্টটাও একটু বেশি করতে হবে, কারণ আপনার রেস্টুরেন্টের মালিকদের খুঁজে বের করতে হবে, তাদের সাথে মিটিংয়ে বসতে হবে, তারপরে না আপনি তাদের বোঝাতে পারবেন যে আপনি কি করতে পারবেন তাদের জন্য। সেকেন্ডটার ক্ষেত্রে এন্ট্রি ব্যারিয়ার অনেক কম। সো দুইটার যে কোনোটাই আপনি চুজ করতে পারেন, বাট কোনো একটা আপনার চুজ করতে হবে, কারণ আপনি যে জিনিসটা প্রমিস করতেছেন ওই জিনিসটা আপনি করতে পারেন, এটা বোঝানোর দুইটা উপায় আছে, হয় কারোর জন্য ফ্রি এটা করে দেওয়া, অথবা আমি যে করতে পারি এটা করে আগে দেখানো যে হ্যাঁ এই যে দেখো আমি পারি। আরেকটা জিনিস যেটা আপনার এই সেম স্টেজে শুরু করতে হবে সেটা হলো বিকামিং আ সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট ইন ইউর এরিয়া। আমি যদি আবার আমার সেম এক্সাম্পলটার ভিতরে থাকি, আমি ধরেন একটা এআই অটোমেশন এজেন্সি বানাচ্ছি, এআই অটোমেশন নিয়ে যাবতীয় যা যা আছে সবকিছু নিয়ে যদি আমি কথাবার্তা বলা শুরু না করি, লিঙ্কডইন পোস্ট হইতে পারে, টুইটারের থ্রেড হইতে পারে, বা ইউটিউবে ভিডিও হইতে পারে, বা সবকিছুই হইতে পারে, আমি যদি এগুলো না করি তাহলে ওই বিষয়ে আমি যে একজন সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট বা একজন অথরিটি এটা কখনোই প্রকাশ পাবে না। এবং আপনারা, আমি শিওর এরকম অনেক মানুষকে চিনেন, বাংলাদেশি আপনারা এরকম অনেক মানুষকে চিনেন যাদেরকে মার্কেটিং এর জাহাজ মনে হয়, কারণ তারা মার্কেটিং নিয়ে বিভিন্ন পডকাস্ট করে, কারণ তারা বিভিন্ন মার্কেটিং বিষয় যারা জানে তাদেরকে তাদের পডকাস্টের ভিতরে আনে, বা তারা নর্মাল ইউটিউব ভিডিওতে মার্কেটিং নিয়ে অনেক জ্ঞান ট্যান দেয়। তারা অ্যাকচুয়ালি কি বিজনেস করে এগুলো কিন্তু আমরা কিছু জানি না, বা তারা যে বিজনেস করে দেখা যাবে যে আপনার গলির যে মুদির দোকান আছে তার ওই মুদির দোকানের ইনকামও দেখা যাবে ওই ইনকাম থেকে বেশি, কিন্তু জাস্ট
বিকজ সে লিঙ্কডিনে অনেক গুছায় ইংরেজিতে লিখতেছে, জাস্ট বিকজ সে ইউটিউবে অনেক ভিডিও বানাচ্ছে, জাস্ট বিকজ সে ফেসবুকে অনেক ভিডিও বানাচ্ছে বা লম্বা লম্বা পোস্ট লিখতেছে বা আরেকজনের ভুল ধরতেছে, আপনার মনের মধ্যে কিন্তু পারসিভড ভ্যালু আসতেছে যে হ্যাঁ এই মানুষটা মনে হয় মার্কেটিং নিয়ে অনেক কিছু জানে, কারণ এই তো দেখি সারাদিনই মার্কেটিং নিয়ে কথাবার্তা বলে। সেম জিনিসটা আপনার করতে হবে আপনার এজেন্সির স্পেসে, আপনার টপিকের স্পেসে, যাতে করে আপনার অথরিটি বিল্ড হয়। জিনিসটা একটা গ্র্যাভিটির মতো, যার অথরিটি বিল্ড হয় ন্যাচারালি ক্লায়েন্টরা তার দিকে অ্যাট্রাক্টেড হয়। 3 নম্বর স্টেপ, সো আমার আইডিয়া খুঁজে বের করে ফেলছি আমি কি টপিকের উপর আমার এজেন্সি বানাবো। সেকেন্ড, আমি পারসিভড ভ্যালু বানায় ফেলছি, আমি ফ্রি ওয়ার্ক হয় করে দিছি ডিরেক্ট, অথবা আমি দেখাইছি যে আমি ফ্রি ওয়ার্ক করতে পারি। এখন আমি থার্ড স্টেজে চলে আসছি, যেটা হলো সেটিং আপ মাই বিজনেস। মনে রাখবেন একজন মানুষ, এগুলা সব আমার নিজের লার্নিং, আমি নিজে করতে করতে শিখছি। একজন মানুষ আপনাকে 10 টাকা দেখ বা 10 কোটি টাকা দেখ, সেই মানুষের সার্ভিসের এক্সপেকটেশন অনেক বেশি থাকে। যত কম টাকা দেয় সার্ভিসের এক্সপেকটেশন তার থেকেও বেশি থাকে। সো এই জিনিসটা যদি সত্য হয়, সেই ক্ষেত্রে আপনি কখনোই একটা ক্লায়েন্টের কাছে যাবেন না বা একটা পোটেনশিয়াল মানুষের কাছে যাবেন না যে ক্লায়েন্ট হইতে পারে আপনার, যতদিন না পর্যন্ত আপনার বিজনেস প্রপারলি সেট হয়। একটা বিজনেস প্রপারলি সেট হওয়া বলতে আমি মূলত 3টা জিনিস বুঝি। 1 নম্বর জিনিস হলো ওই বিজনেসের একটা পারফেক্ট ওয়েবসাইট থাকতে হবে, যেই ওয়েবসাইট জাস্ট দেখানোর জন্য দেখানো না, ওই ওয়েবসাইটের ভিতরে কনভার্সন ইভেন্ট হবে যদি আমি কনভার্ট করাইতে চাই কাউকে। সেকেন্ড, ওই ওয়েবসাইটের সোশ্যাল মিডিয়াগুলো অ্যাক্টিভ থাকতে হবে। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকা মানে এটা না যে আমার জাস্ট একটা ফেসবুক পেজ আছে যেখানে 15 দিন পর পর র্যান্ডমলি বা আমার যখন মাথায় আসছে তখন আমি একটা পোস্ট দিই। সুপার অ্যাক্টিভ থাকতে হবে প্রত্যেক দিন, প্রপারলি ওই ব্র্যান্ড গাইডলাইন মেনে পোস্ট যাচ্ছে, ওই ব্র্যান্ডের দুনিয়া যা যা হচ্ছে সেগুলো নিয়ে কথাবার্তা চলতেছে। সোশ্যাল মিডিয়া খুব ইম্পর্টেন্ট, যদিও এটা একটা স্যাড ব্যাপার, বাট তারপরেও সোশ্যাল মিডিয়া ইম্পর্টেন্ট। থার্ড যে জিনিসটা সেটা হলো ওই বিজনেসের যে ফাউন্ডার, ওই বিজনেসের যে সিইও, তার সবসময় ওই বিজনেসটা নিয়ে কথাবার্তা বলতে হবে তার পার্সোনাল সোশ্যাল চ্যানেলসে। এই 3টা জিনিস যদি ঠিক থাকে তাহলে আমি বলি তার এই বিজনেসটা রেডি পরের স্টেজে যাওয়ার জন্য। এই 3টা জিনিস না করে আপনি কখনোই ক্লায়েন্টের কাছে বা পোটেনশিয়াল ক্লায়েন্টের কাছে যাবেন না, কারণ পোটেনশিয়াল ক্লায়েন্ট 10 টাকা দেখ বা 10 কোটি টাকা দেখ, তার এক্সপেকটেশন হইলো সে দুনিয়ার সেরা একটা বিজনেস থেকে সার্ভিসেস কিনবে। সো আপনার বিজনেসের পারসিভড ভ্যালু যদি ওইটা না হয় যে না এটা দুনিয়ার সেরা একটা বিজনেস, তাহলে সে কখনোই আপনার কাছ থেকে তার সার্ভিস নিবে না। আচ্ছা, আমার 3টা স্টেপ হয়ে গেল, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। এখন 4th এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্টেপ, সেই স্টেপের ভিতরে আমরা ঢুকবো, সেটা হলো গেটিং দ্য অ্যাকচুয়াল ক্লায়েন্ট। একটা ক্লায়েন্ট পাওয়ার 3 ধরনের উপায় আছে পৃথিবীতে। 1 নম্বর উপায় হলো কোল্ড আউটরিচ, 2 নম্বর উপায় হলো ওয়ার্ম আউটরিচ এবং 3 নম্বর উপায় হইল কিয়া পেইড অ্যাডস। সো আমরা ফার্স্টে ওয়ার্ম আউটরিচ নিয়ে কথা বলি। ওয়ার্ম আউটরিচ মানে আর কিছুই না, আমার নেটওয়ার্কের ভিতরে সরাসরি আমি কোনো ক্লায়েন্ট পেতে পারি নাকি, অথবা আমার নেটওয়ার্কের ভিতরে যারা আছে তাদের নেটওয়ার্কের ভিতর থেকে আমি সরাসরি কোনো ক্লায়েন্ট পেতে পারি নাকি। আমি যদি আমাদের এক্সাম্পলটার ভিতরে থাকি, আমি এআই অটোমেশন বট বানাচ্ছি রেস্টুরেন্টের জন্য, আমি আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে তাকাবো, আমি আমার লিঙ্কডইন কানেকশনের দিকে তাকাবো, আমি আমার ফোন বুকের দিকে তাকায় দেখবো আমি কাউকে চিনি নাকি, আমি আমার মাকে জিজ্ঞেস করবো, আমার বাবাকে জিজ্ঞেস করবো তারা কোনো রেস্টুরেন্টের মালিককে চিনে নাকি। যদি না হয় তখন আমরা চিন্তা করবো যে আমার মা, আমার বাবা, আমার খালা, আমার মামা, চাচা বা আমার ফেসবুকের বন্ধুবান্ধব কে আসলে কাকে চিনে যে একজন রেস্টুরেন্টের মালিককে চিনে। সো ফার্স্ট টায়ার অথবা সেকেন্ড টায়ার দিয়ে আমরা ওয়ার্ম আউটরিচ করার চেষ্টা করব। এবং ওয়ার্ম আউটরিচের সবচেয়ে সুবিধা হলো, ওয়ার্ম আউটরিচে আপনি যখন কোনো পোটেনশিয়াল ক্লায়েন্টের সাথে কথা বলবেন সে অনেক রিসেপটিভ থাকে। সো আপনি চিন্তা করেন নর্মালি আমি একজনকে কোল্ড আউটরিচ, যেটা যে ডাইরেক্ট আমি একজনকে ফোন দিলাম, তারা আমি চিনি না, বললাম যে হাই আমি অমুক, আমি এই জিনিস করি, আপনি নেবেন নাকি, ওইটাই তার কনভার্ট হওয়ার চান্স ভার্সেস আমার মা বা আমার খালা যদি একজনকে বলে দেয়, সে যদি আরেকজনকে বলে যাবেন, তারপরে যদি আমি মিটিংটা যাই, কনভার্ট হওয়ার চান্স একটু বেশি থাকে। সো ওয়ার্ম আউটরিচ সবসময় এই 3টার মধ্যে সবচেয়ে বেশি কনভার্ট হয়। বাট তার মানে এই না যে ওয়ার্ম আউটরিচ ছাড়া কোনো উপায় নেই। আমি যখন আয়ারল্যান্ডে আসছিলাম 2018 সালে, এবং আমি যখন মার্কেটিং এজেন্সি সেট আপ করতেছিলাম, 17তে আমি আসছি, বাট প্রথম বছর তো আমি মাস্টার্স করছি। আমি যখন মার্কেটিং এজেন্সি সেট আপ করতেছিলাম আয়ারল্যান্ডে তো আমার কোনো কন্ট্যাক্টস ছিল না। আমি হয়তো ওয়ার্ম আউটরিচ ব্যবহার করতে পারতাম, আমি হয়তো প্রথমে আয়ারল্যান্ডে বাংলাদেশিদের খুঁজে বের করতে পারতাম, তাদের সাথে একটু বন্ধু তো করে তারপরে তাদেরকে বলতে পারতাম এখন আপনি কাউরে চিনেন নাকি, আমার সাথে একটু পরিচয় করায় দেন। ওই অ্যাঙ্গেলে আমি হয়তো যেতে পারতাম, আমি যাই নাই, আমি ডিরেক্ট কোল্ড আউটরিচের অ্যাঙ্গেলে চলে গিয়েছি। এবং কোল্ড আউটরিচকে আমি 3 ভাগে মেইনলি ভাগ করি: কোল্ড ইমেল, কোল্ড কল এবং কোল্ড ডিএমস। এই 3টেই মেজরলি কোল্ড আউটরিচের উপায়। এছাড়া স্ট্র্যাটেজিক কোলাবোরেশন, ইভেন্টে যাওয়া, নেটওয়ার্কিং করা, ওই ধরনের জিনিসপত্র আছে, বাট মেইনলি যদি আমি বলি এই 3টার মধ্যে যদি আপনি থাকেন, আপনি মোটামুটি সেম। আমার ফার্স্ট 18টা ক্লায়েন্ট 2018-2019 সালে আমি পেয়েছি জাস্ট কোল্ড ইমেল করে, এবং প্রত্যেক 100 কোল্ড ইমেল যখন আমি করতাম 100তে 4-5 জন রিপ্লাই দিত এবং দেখা যেত একজন কনভার্ট হয়েছে। কখনো কখনো 200 ইমেল করলে 3-4 জন রিপ্লাই দিত এবং তারপর একজন কনভার্ট হতো। এবং এই নাম্বার যত আমি আরও ভালো বোঝা শুরু করছি, যত আমার ক্লায়েন্ট বাড়া শুরু করছে, ততই নাম্বার বেটার হয়েছে। এবং এখন কিন্তু আমি একদমই কোল্ড আউটরিচ করি না, কোল্ড আউটরিচ করা লাগেও না। সো
কোল্ড আউটরিচ আপনি ইমেলের মাধ্যমে করতে পারেন, এর থেকে বেটার হলে আপনি যদি কল দিতে পারেন, কোল্ড কল আরও বেটার কনভার্ট হয়, বাট সরাসরি কোল্ড কলে কেউ কাস্টমার হয় না। কোল্ড কলে এন্ট্রি পাওয়া যায়, তার সাথে কথা বলার সুযোগ পাওয়া যায়, তারপরে তাকে কোনো একটা মিটিংয়ে নিতে হয়, হইতে পারে ফিজিক্যালি বা হইতে পারে ডিজিটালি জুম টুম দিয়ে, তারপরে ইভেনচুয়ালি যে এসে কনভার্ট হয়। সরাসরি প্রথম আপনি একজনকে কল দিচ্ছেন এবং সে কনভার্ট হয়ে আপনাকে টাকা দিয়ে দিছে, এরকম জিনিস হবে না, এরকম জিনিস এক্সপেক্ট করা উচিত হবে না। আর থার্ড হলো কোল্ড ডিএম। সো আপনি কাউকে ইনস্টাগ্রামে মেসেজ পাঠাতে পারেন, আপনি কাউকে ফেসবুকে মেসেজ পাঠাতে, টুইটারে মেসেজ পাঠাতে পারেন, ইত্যাদি ইত্যাদি। কোল্ড ডিএম আমি নিজে করিনি, বাট আমি অনেক মানুষকে চিনি যারা কোল্ড ইমেলের মাধ্যমে অনেক বড় বড় জিনিস দাঁড় করায় ফেলছে। কোল্ড ডিএম তাদের জন্যই ভালো কাজ করে যারা নিউ এজ এন্টারপ্রেনার্স। সো ধরেন একজন একটা শপিফাই ওয়েবসাইট শুরু করছে, সে হয়তো €1,00,000 বা $1.5 লাখ জেনারেট করতেছে, এরকম একজন এন্টারপ্রেনারকে, ফাউন্ডারকে ইনস্টাগ্রামে মেসেজ পাঠাইলে তার কনভার্ট হওয়ার চান্স বেশি, তাকে আমি যদি মেইল করতাম বা কল দিতাম তার থেকে। সো ডিপেন্ডিং অন সিচুয়েশন আপনার আসলে বুঝতে হবে কার জন্য কিরকম জিনিস কাজ করে। আমরা যদি এই সেম রেস্টুরেন্টের এক্সাম্পলটায় থাকি, এমন অনেক রেস্টুরেন্টের মালিক আছে যাদেরকে ইনস্টাগ্রামে মেসেজ দিয়ে পাওয়া যাবে, বাট মেইল করে কোনোদিনও পাওয়া যাবে না। আবার এমন অনেক রেস্টুরেন্টের মালিকও আছে যাদেরকে মেইল দিয়ে পাওয়া যাবে, ইনস্টাগ্রামের ডিএম দিয়ে কোনোদিন পাওয়া যাবে না। সো আপনার অ্যাকচুয়ালি আপনার আইসিপি যেটা আপনার আইডিয়াল কাস্টমার প্রোফাইল, ওটা সাজায় বুঝতে হবে যে এদেরকে আসলে আমি কিভাবে টার্গেট করব। আমার জন্য কি কোল্ড আউটরিচ ভালো হবে? কোল্ড আউটরিচ ভালো হলে কি ধরনের কোল্ড আউটরিচ ভালো হবে? ডিএম করলে ভালো হবে, ইমেল করলে ভালো হবে, কল দিলে ভালো হবে? প্রসেসটা আসলে কি, এটা আপনার নিজেরই খুঁজে বের করতে হবে। এবং লাস্ট, আপনি যদি ওয়ার্ম আউটরিচ এবং কোল্ড আউটরিচে ভালো না, সফলতা না পান, সেই ক্ষেত্রে আপনার জন্য লাস্ট যে অপশনটা থেকে যাচ্ছে সেটা হলো পেইড অ্যাকুইজিশন। পেইড অ্যাকুইজিশন মানে হলো প্ল্যাটফর্মকে টাকা দেওয়া আপনাকে এইসব পোটেনশিয়াল কাস্টমারের সামনে প্লেস করার জন্য, যেটাকে আমরা সহজ বাংলায় বলি ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, ইউটিউব অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড, ইত্যাদি ইত্যাদি। এবং আমাদের লিড ফ্লো কিন্তু প্রাইমারিলি এখন চলে পেইড অ্যাকুইজিশন দিয়ে। এবং আপনি যত বড় হবেন, আপনার এজেন্সি যত বড় হবে, আপনার যত টাকা আসবে আপনার এজেন্সির ভিতরে, আপনি আস্তে আস্তে দেখবেন কোল্ড থেকে আপনি পেইডে চলে যাচ্ছেন, কারণ পেইড অনেক বেশি ট্র্যাকেবল। পেইড অ্যাকুইজিশন যখন আপনি শুরু করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি যদি $100 খরচ করি তাহলে আমি 3টা লিড পাই, এবং 3টা লিড পাইলে আমি একটা কাস্টমার পাই। সো ওই নাম্বারগুলোর ক্ল্যারিটি আপনার আসবে তখনই যখন আপনি পেইড অ্যাকুইজিশন শুরু করবেন, কারণ কোল্ড ইমেইলে কোনো বাপমা নেই। এটা কেউ বলতে পারবে না যে 1000 ইমেল পাঠাইলে 2টা ক্লায়েন্ট পাবো, নাকি 300 ইমেল পাঠাইলে 18টা ক্লায়েন্ট পাবো। কেউ কেউ আছে যে 5টা ইমেল পাঠায় 2টা ক্লায়েন্ট পেয়ে যাবে, কেউ আছে 5000 ইমেল পাঠাইলেও হয়তো 3টা। ঝামেলা আছে, যেটা পেইড অ্যাকুইজিশনের ক্ষেত্রে হয় না। এবং পেইড অ্যাকুইজিশন অনেক বেশি ফাস্টও, এবং পেইড অ্যাকুইজিশন অনেক বেশি ট্র্যাকও করা যায়। সেই ধরনের কারণে ইভেনচুয়ালি আপনি পেইড অ্যাকুইজিশনে চলে যাবেন, বাট ডিপেন্ডিং অন বাজেট আপনি হয়তো শুরু করবেন কোল্ড ডিএম দিয়ে, বা আপনি শুরু করবেন হয়তো কোল্ড ইমেল দিয়ে। এজেন্সি নিয়ে না কথা বলতে গেলে অনেক কিছু বলার আছে, আবার তেমন কিছু বলার নাইও। একদম বেজ লাইনে যদি আমি বলি, এই 4টা স্টেপ যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন, আপনি অবশ্যই এজেন্সি স্পেস ভালো করতে পারবেন, এমন কোনো রকেট সায়েন্স না। এবং একবার যখন আপনি ক্লায়েন্টকে ভালো রেজাল্ট ডেলিভার করা শুরু করবেন এবং হাই টাচ পয়েন্ট রেখে ভালো রেজাল্ট ডেলিভার করা শুরু করবেন, সেই ক্লায়েন্টের আপনাকে ছেড়ে চলে যাওয়ার চান্স অনেক কম। এবং আমার সাথে যারা কাজ করেছে তারা সবাই আপনাকে বলবে যে ক্লায়েন্ট খুবই খুবই রেয়ারলি আমাদের ছেড়ে চলে যায়, সাধারণত যায় না। এবং এটা খুব রেয়ার কিন্তু, বাট তারপরে এটা আমাদের সাথে হয় রেগুলারলি, যে আমাদের সাথে ক্লায়েন্ট 2 বছর 3 বছর 4 বছর এরকম থেকে যায়। অ্যাজ লং অ্যাজ আপনি ভালো সার্ভিসেস দিচ্ছেন আপনার ক্লায়েন্টকে, সে আসলে কখনোই আপনাকে ছেড়ে যাবে না, আনলেস তার বিজনেস বন্ধ হয়ে যায়। কারণ তার যতদিন বিজনেস আছে ততদিন তার জন্য ওই সার্ভিসটা দরকার, এবং ওই সার্ভিস যেহেতু আপনি দেন এবং যেহেতু আপনি ভালো সার্ভিস দিচ্ছেন, তার চলে যাওয়ার কোনো দরকার নেই। একটা ক্লায়েন্ট শুধুমাত্র তখনই চলে যায় যখন সে আরেকজনের কাছ থেকে বেটার সার্ভিস পায় অথবা বেটার প্রাইস পায়। এই দুইটার কোনোটা যদি আপনি হইতে না দেন, তাহলে আপনার ক্লায়েন্ট অ্যাকচুয়ালি আপনার কাছ থেকে কখনোই চলে যাবে না। সো এই হলো আমার এজেন্সি শুরু করার খুবই সিম্পল 4 স্টেপ প্রসেস। যে 4 স্টেপ প্রসেস ফলো করে আমি বিশ্বাস করি যে কেউ অ্যাকচুয়ালি এজেন্সি শুরু করতে পারে। শুরু করা উচিত নাকি উচিত না, এটা একটা সেপারেট ডিসকাশন। এবং আমরা অনেকেই এজেন্সিকে অনেক বেশি উপরের দিকে রেখে তাকাই, যেটা কেন হয় আমি জানি না। ক্লায়েন্ট সার্ভিসেস সবসময় একটা ঝামেলার জিনিস, এবং ক্লায়েন্ট সার্ভিসেসের ভিতরে সবার আসা উচিত বলেও আমি মনে করি না। স্পেশালি এমন মানুষ যাদের ফেস টু ফেস কমিউনিকেশন ভালো না, বা যাদের পারসুয়েশন করার এবিলিটি ভালো না, বা যাদের সেলস কলে কাউকে কনভার্ট করানোর চান্স ভালো না, তাদের এজেন্সি স্পেসে আসা উচিত বলে আমি মনে করি না। তার কারণ এজেন্সিতে আপনার অ্যাকচুয়াল কাজের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হলো মানুষকে মার্কেটিং করে কনভার্ট করা। আপনি বলতে পারেন 50-50। সো আপনি যখন ওই এআই অটোমেশন এজেন্সিটা শুরু করবেন, আপনার 50%-এর বেশি সময় অ্যাকচুয়ালি যাবে মানুষকে কনভার্ট করতে, আপনার ক্লায়েন্ট বানাইতে। এবং অ্যাকচুয়ালি এআই অটোমেশন আপনি করবেন আসলে 20%-30%, এবং ইভেনচুয়ালি আপনি আর অ্যাকচুয়ালি এআই অটোমেশন করবেন না, আপনার 100% সময় যাবে ক্লায়েন্ট খুঁজে বের করতে। সো ওই জার্নিতে আপনি যেতে চান নাকি চান না, এটা একটা সেপারেট ডিসকাশন। আপনারা যদি চান আমি এজেন্সিতে কার যাওয়া উচিত না এগুলো নিয়ে কথা বলি, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। বাট হ্যাঁ, এই ছিল আমার 4 স্টেপ এজেন্সি স্টার্টিং প্রসেস। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। কথা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। টাটা।